ইরান এবং আমেরিকা তারা যে আচরণটা করছে, দুদিন পর পর যে হামলা পাল্টা হামলা এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে চলছে, এবং আজকে যেটি সবশেষ খবর পাওয়া গেল যে ইরানের তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি আবার বহাল করা হয়েছে। তাহলে এই ধরনের অস্থিরতা, এই ধরনের পরস্পর বিরোধী আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কি আসলে একটি শান্তি আলোচনা পরিপূর্ণভাবে সফল হতে যাচ্ছে? আচ্ছা, ইরানের সাথে আমার আমার যেটা মনে হয় আমেরিকার যেটা হবে একটা স্টেলমেট চলতে থাকে, কিন্তু পুরোপুরি যদি শান্তি নাও হয় সেটাও অত ক্ষতিকর না। কারণ ইরানকে যেটা বলছে যে আবার ইয়ে দিয়ে দিবে, কি বলে, আবার ইরান তেল বিক্রি করতে পারবে না, কিন্তু এক সময়ে আমেরিকার স্যাংশনের যে পাওয়ার ছিল এখন আর কিন্তু সেই পাওয়ার নাই। এরদোয়ানের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক একেবারে গলায় গলায় খাতির, এবং তিনি বলছিলেন যে এরদোয়ান কিংবা তুরস্কে না হলে তো আমি এবার নেটো সম্মেলনে যেতাম না। এই বন্ধুত্বের ঠিক পিছনে কারণটা কি কাজ করছে, কোথায় রসায়নটা আসলে? ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মে আপনার খেয়াল আছে কিনা যে তখন এরদোয়ান তার এক অপারেটিভ লিভিং ইন জার্মানি, তার থ্রুতে $60,000 সে ডোনেট করেছিল ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে। ইসরায়েলের আমরা জানি যে তারা বড় আতঙ্ক কিংবা বড় শত্রু মনে করে তুর্কিকে। সেইখানে সামরিকভাবে F-35 যুদ্ধ বিমানের মতো আধুনিক একটা যুদ্ধ বিমান তাদেরকে বিক্রি করবে, তাও আমেরিকা যারা স্যাংশন দিয়ে রেখেছিল এতদিন তাদের উপর, সেটি ইসরায়েল মানে কিভাবে নিচ্ছে আসলে? তুরস্ক এটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা দেশ, কাজে এমনি একটা দেশকে F-35 দেওয়া, যারা টেকনোলজিতে অলরেডি উন্নত, তারা তো চট করে শিখে ফেলবে, এগুলো এগুলো ধরে ফেলবে যে কিভাবে বানানো হয়। এই কারণে মানে যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েল, নেতানিয়াহুর তো অবজেকশন থাকবে। ইসরায়েল যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি অস্থির হয়ে আছে সেটি হলো ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তি আলোচনা চলছে, এবং তারা মনে প্রাণে নানাভাবে চায় এটি না হোক, সেটি তারা মুখেও প্রকাশ্যে বলছে। কিন্তু যারা এটি হওয়ার পক্ষে, অর্থাৎ ইরান এবং আমেরিকা, তারা যে আচরণটা করছে, দুদিন পর পর যে হামলা পাল্টা হামলা এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে চলছে, এবং আজকে যেটি সবশেষ খবর পাওয়া গেল যে ইরানের তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি আবার বহাল করা হয়েছে। তাহলে এই ধরনের অস্থিরতা, এই ধরনের পরস্পর বিরোধী আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কি আসলে একটি শান্তি আলোচনা পরিপূর্ণভাবে সফল হতে যাচ্ছে? এই মুহূর্তে যদি ট্রাম্পের থেকে বহুগুণ বিপাকে কেউ থেকে থাকে সেটা হবে নেথানিয়াহু। এই অক্টোবরে উনাকে ইলেকশন দিতে হবে, এবং ইলেকশনে হয়তো উনি জানি না পরাজিত হবে কিনা, তবে পরাজিত হলেও সেটা আমাদের জন্য অত কোনো সুখবর নাই, কারণ পরাজিত হলে যারা আসবে ক্ষমতায় তারা তার থেকেও বেশি আপনার ডানপন্থী। হ্যাঁ, আচ্ছা, কিন্তু যদি উনি পরাজিত হয় ওনার জেল অপরিহার্য, কারণ যেই সমস্ত করাপশন চার্জ গুলো আছে অলরেডি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, যেটাতে অনেকেই বলছে এটা একটা কুয়ের মতো অলরেডি মানে ইসরায়েলে আভ্যন্তরীণ ঘটে গেছে। আচ্ছা, তো এখন তাকে যেটা ট্রাম্পকে উনি প্রভাবিত করার চেষ্টা করছেন ইরান নিয়ে, লেবানন নিয়ে, টার্কি নিয়ে, তো এত দিক থেকে যখন করবে কোথাও না কোথাও তো আপনার ছাড় দিতে হবে। তো এই মুহূর্তে টার্কির থেকেও ওনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইরান এবং লেবানন। হ্যাঁ, লেবাননে আরেকটা জিনিস আপনি দেখবেন, মুখে মুখে ইসরায়েল বলছে যে তারা কখনোই ফিরে আসবে না, যেই জায়গা দখল করেছে এরকম অনেক কিছু বলছে, কিন্তু তারা লেবাননে যে পরিমাণ এখনো অনেক মানুষ হত্যা, গণহত্যা এগুলো ঠিকই করছে, তারপরেও তারা যেভাবে করে করছিল তার থেকে কিন্তু আর কোনো নতুন জায়গা দখল করেনি, এবং অনেকখানি আপনার স্তীমিত ভাবে এটা করছে। আচ্ছা, আর ইরানের যে জিনিসটা ওরা মানে চেষ্টা করছে কোনোভাবেই যাতে কোনো শান্তি চুক্তি না হয়। আচ্ছা, ইরানের সাথে আমার আমার যেটা মনে হয় আমেরিকার যেটা হবে একটা স্টেলমেট চলতে থাকবে। চুক্তিটা হওয়ার কথা 2 মাসের মধ্যে, কিন্তু এটা তখন মানে না হলে 2 মাস তো আসলে আসলে যথেষ্ট সময় না। আচ্ছা, এর মধ্যে কি হবে, না যুদ্ধ না শান্তি এরকমই চলতে থাকবে, কিন্তু এটাতে আমেরিকা বা ইরান এদের কারো অত বেশি মানে এদের দুজনেরই স্টেক যাতে আবার যুদ্ধ শুরু না হয়, কিন্তু পুরোপুরি যদি শান্তি নাও হয় সেটাও অত ক্ষতিকর না। কারণ ইরানকে যেটা বলছে যে আবার ইয়ে দিয়ে দিবে, কি বলে, আবার ইরান তেল বিক্রি করতে পারবে না, কিন্তু এক সময়ে আমেরিকার স্যাংশনের যে পাওয়ার ছিল এখন আর কিন্তু সেই পাওয়ার নাই। ইরান এমন একটি দেশ, 15টা দেশের সাথে তার আপনার সীমান্ত আছে। তো এইরকম, এবং এখন আমেরিকার স্যাংশনের পাওয়ারটা এরকম হয়েছে, এর আগে চায়না আপনার অলরেডি একদম মানে ঘোষণা করেছিল যে আমেরিকার স্যাংশন তারা মানবে না।
এরকম এখন বহু দেশ আছে, তারা হয়তো এভাবে করে ঘোষণা করবে না, কিন্তু তারা ইরানের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক সেটা তারা আর ব্যাহত করবে না, কারণ এটা বোঝা যাচ্ছে যে ইরান এখন ওয়েস্ট এশিয়ায় আজকে না হোক 5 বছর পর একটা বড় পাওয়ার হতে যাচ্ছে। যে একটা বড় পাওয়ার হবে তার বিরুদ্ধে কেউ যাবে না। কাজে যে স্যাংশন, যেগুলো আমেরিকার অস্ত্র ছিল, যেগুলো দিয়ে আপনার ইরানকে এত বছর ধরে দমন করে রেখেছে, ওই অস্ত্রগুলো এখন সব ভোতা হয়ে গেছে। কাজে এখন আমার কাছে মনে হয় না যুদ্ধ না শান্তি এরকম চলতে থাকবে, কিন্তু ইসরায়েল যেটা চায় যে একটা ডিসাইসিভ মোমেন্টে মানে আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানকে পরাস্ত করলো, ওদের অন্য যে ওদের অভিসন্ধি সেগুলোর পথে ওরা যেতে পারবে, সেই জিনিসটা আমার কাছে মনে হয় না এত সহজ। এরদোয়ানের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক একেবারে গলায় গলায় খাতির, এবং তিনি বলছিলেন যে এরদোয়ান কিংবা তুরস্কে না হলে তো আমি এবার নেটো সম্মেলনে যেতাম না। অর্থাৎ তোমরা বাকি ইউরোপীয় লিডারদেরকে তিনি একেবারেই পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। এরদোয়ানকে এমনকি F-35 যুদ্ধ বিমান দেওয়ার কথা তিনি বলছেন। কেন, মানে এই বন্ধুত্বের ঠিক পিছনে কারণটা কি কাজ করছে, কোথায় রসায়নটা আসলে? মানে আমি প্রথমেই কিন্তু শুরু করেছিলাম যে মানে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসিটা ডিকটেট করে ট্রানজেকশনাল হুম। আইডিয়া। এবং আপনি লক্ষ্য করেন যে প্রথম নির্বাচনে আপনাদের এই প্রোগ্রামে আমি বলেছিলাম আজ থেকে প্রায় 5-6 বছর আগে, যে প্রথম যে নির্বাচনটা হলো ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মে, আপনার খেয়াল আছে কিনা যে তখন এরদোয়ান তার এক অপারেটিভ লিভিং ইন জার্মানি, তার থ্রুতে $60,000 সে ডোনেট করেছিল ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে। চিন্তা করে দেখুন, ওই প্রথমে যখন প্রথম নির্বাচন যখন হয় ফার্স্ট টার্মের নির্বাচনে এরদোয়ান, এটা আমি উল্লেখ করেছি আপনাদের এখানে, অনেকে প্রতিধ্বনি করে মানে বলছে যে না এটা আমি মানে কি বললাম, হ্যাঁ ওটা একটা ইন্টেলিজেন্স রিপোর্টে কিন্তু তখন বের হয়েছিল যে এরদোয়ানের টাকাও আসছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। প্রথমবার যখন সে নির্বাচনে দাঁড়ায় এই প্রেসিডেন্ট এবং নির্বাচিত হয়, সেই টাকাটা পাঠিয়েছে এরদোয়ান। তাহলে আপনি বুঝতে পারেন যে এরদোয়ান অনেক আগে থেকে অন্যরা মানে মানে উনি যে বাজি ধরেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প হয়ে যেতে পারে, হ্যাঁ সেইটা ভেবেই হয়তো উনি ওনার এক বন্ধু জার্মানিতে তার থ্রুতে $60,000 এর ইলেকশন ক্যাম্পেনে দিয়েছিল। কাজে এই সম্পর্কটা ট্রানজেকশনাল এবং অনেক গভীরে। ইসরায়েলের আমরা জানি যে তারা বড় আতঙ্ক কিংবা বড় শত্রু মনে করে তুর্কিকে, সেইখানে সামরিকভাবে F-35 যুদ্ধ বিমানের মতো আধুনিক একটা যুদ্ধ বিমান তাদেরকে বিক্রি করবে, তাও আমেরিকা যারা স্যাংশন দিয়ে রেখেছিল এতদিন তাদের উপর, সেটি ইসরায়েল মানে কিভাবে নিচ্ছে আসলে? শেষ পর্যন্ত তাদেরকে এড়িয়ে গিয়ে পারবেন কিনা ট্রাম্প? আপনি লক্ষ্য করেন ওই স্যাংশনটার কিন্তু মেইন কারণ ছিল কাশোগজির হত্যা ইস্তাম্বুল, হ্যাঁ, যে কারণে যুক্তরাষ্ট্রের আগের নেতারা ভাবছে যে এরকম একটা ডিসেন্টার মানে সৌদি প্রিন্সের বিরুদ্ধে যে কথা বলতো লিখতো, হ্যাঁ তার খুনটা হয়েছে ইসে, এবং এটার কোনো বিচার টিচার হয়নি। আমরা দেখেছি বিচার যেটা হয়েছে ওটা হয়েছে একদম মানে মানে কি বলবো একটা ফেক বিচার হয়েছে। তো এইসব ব্যাপারে তো যুক্তরাষ্ট্র খাপ্পা ছিল আগের নেতারা, কিন্তু আগে আমি আপনাকে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প তো ওই যে আইডিওলজির কি ব্যাপার, ওখানে কি মানে প্রতিবাদী গ্রুপকে হত্যা করা হয়েছে, এগুলো তার মাথার মধ্যে নাই। সে হলো ওই যে আবার তার লাভ কি। এবং আপনি লক্ষ্য করে দেখুন যে তুরস্ক এটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা দেশ, কারণ এর যে সামরিক বাহিনী এন্টার নেটোর মধ্যে এটা সেকেন্ড লার্জেস্ট, মানে যুক্তরাষ্ট্রের পরেই, এবং ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনে এদের কিন্তু আর্মি এবং অন্যান্য সব বিশাল, এবং এদের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি রয়েছে। এরা মানে আপনার ড্রোন বানায় নিজেরা এবং খুবই অ্যাডভান্স লেভেলে, এবং অন্যান্য অনেক অস্ত্র তারা বানায়, এবং এটা কিন্তু তারা রপ্তানিও করে, বিক্রিও করে। বাংলাদেশ অনেক সময় কিনেছে তাদের কাছ থেকে। হ্যাঁ তুরস্ক। কাজে এমনি একটা দেশকে F-35 দেওয়া, যারা টেকনোলজিতে অলরেডি উন্নত, তারা তো চট করে শিখে ফেলবে, এগুলো ধরে ফেলবে যে কিভাবে বানানো হয়। এই কারণে মানে যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েল, নেতানিয়াহুর তো অবজেকশন থাকবে। আরো একটা ব্যাপার যে এরদোয়ান কিন্তু মানে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে মুসলিম দেশগুলো, মুসলিম মেজরিটি দেশগুলোর যদি কোনো সমস্যা হয় সেখানে কিন্তু তুরস্ক চেষ্টা করে, মানে তিনি মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হন এবং সেটি যথেষ্ট দক্ষতা নিয়ে, যথেষ্ট সক্ষমতা নিয়ে সে হেল্প করার
চেষ্টা করে, সবসময় ইচ্ছা থাকলেও পুরো পারে না, কারণ তাকে চিন্তা করতে হয় নেটো, তাকে চিন্তা করতে হয় যুক্তরাষ্ট্রের কথা। কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু চেষ্টা করে বিভিন্ন জায়গাতে। কাজে এসব যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে কিন্তু এটা মানে নেতানিয়াহুর জন্য, ইসরায়েলের জন্য একটা একটা অশনি সংকেত যে ওকে। মানে ওখানে তুরস্ক কিন্তু ইজ এ ভেরি ফর্মিডেবল ইকোনমি হুম। অ্যান্ড এ ভেরি স্ট্রং কান্ট্রি, অ্যান্ড মিলিটারিলি ইজ এ ভেরি ভেরি স্ট্রং কান্ট্রি। এবং আমি আপনাকে এখানে অ্যাড করব, এর আগে যত ইসরায়েল আরব যুদ্ধে আপনার খেয়াল আছে কিনা যে আমরা দেখেছি যে ইসরায়েলি এয়ারফোর্স তারা তুরস্কের এয়ারফিল্ড ব্যবহার করত এর আগে, এই এরদোয়ানের দল পাওয়ারে আসার আগে। হুম। যে যুদ্ধগুলো হয়েছে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র তো ব্যবহার করতোই, হুম। কিন্তু ইসরায়েলি এয়ারফোর্সও তুরস্কের ব্যাটেল মানে এয়ারফিল্ড ব্যবহার করত। কিন্তু এরদোয়ান আসার পরে ওটা বন্ধ হয়ে গেছে, ইটস নো লঙ্গার দেয়ার। কাজী মানে ইসরায়েলের পক্ষে তো এটা একটা তাদের জন্য খুবই বড় একটা ধরনের ধাক্কা। আতঙ্কের বিষয় এবং সামনে যদি যে এটি তারা পেয়ে যায়, অর্থাৎ F-35 বিমানটা হ্যাঁ। পেয়ে যায়, সেটি আরো বড় ধাক্কা হবে।